সিটিজেন ইনিশিয়েটিভ আয়োজিত আজকের এই বাংলাদেশের সংবিধান ভাবনা সংকট ও সম্ভাবনায় উপস্থিত শ্রদ্ধেয় আলোচকবৃন্দ এবং সুধী সবাইকে বাসদ মার্ক্সবাদী দলের পক্ষ থেকে এবং আমাদের বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এখানে যারা আলোচনা করেছেন, সংবিধানের অনেকগুলো দিক আলোচিত হয়েছে এখানে, বা এই যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে চাওয়ার জায়গাগুলো সেগুলো নানানভাবে আলোচিত হয়েছে। তো আমি অল্প কয়েকটা দিক এখানে আলোকপাত করব। প্রথম কথা হচ্ছে যে এই অভ্যুত্থানে যে স্লোগানগুলো উচ্চারিত হয়েছে বা যে আকাঙ্ক্ষার কথাগুলো উচ্চারিত হয়েছে সেটাকে আমরা সমস্ত দিক থেকে ধারণ করি এবং আমরা মনে করি যে বাংলাদেশের এই জায়গাগুলো কিভাবে বাস্তবায়িত হবে সেটা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। যেমন আমরা বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান ব্যক্ত করেছি, এবং বৈষম্যের বিরুদ্ধে মানে কোনো ধরনের বৈষম্য থাকা যাবে না, এটা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। বা আমরা যে কথাটা বলেছি যে ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের কথা বলেছি। আমরা এটাও বলেছি যে শেখ হাসিনা একটা ফ্যাসিবাদী ব্যবস্থার প্রতিনিধিত্ব করেছে, কিন্তু আমরা শুধুমাত্র একটা স্বেচ্ছাচারী সরকারেরই পতন বা পদত্যাগ আমরা চাই নাই। যে স্লোগানটা এখন উচ্চারিত হচ্ছে, আমরা একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের কথা বলছি। তাহলে এই ফ্যাসিবাদী ব্যবস্থা এটাও কিভাবে বিলোপ হবে, এই বিষয়গুলোই মানে আমি যদি বলি এখন মূল আকাঙ্ক্ষা, জুলাই অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা, তাহলে এই আকাঙ্ক্ষার মধ্যে এই দিকগুলো আছে। এবং সে জায়গা থেকে এই নানান দিক থেকে নানানভাবে আলাপ আলোচনাগুলো এখন হচ্ছে। এবং আমি যদি মানে আমরা দেখি যে এই আলোচনা প্রত্যেকটা ব্যাপারটাকেই যদি আমরা আলোচনার বিষয়গুলোকে বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখব যে প্রত্যেকেরই এই আকাঙ্ক্ষাটা আছে যে আমরা যে বাংলাদেশে বসবাস করছি, তাহলে যে মুক্তির আকাঙ্ক্ষার কথা আমরা বলি, সেই আকাঙ্ক্ষাগুলো কেন বাস্তবায়িত হচ্ছে না। এদেশেই তো মুক্তিযুদ্ধ হয়েছে এবং মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। শাসক গোষ্ঠী এবং জনগণের আকাঙ্ক্ষা তো একরকম ছিল না। জনগণের লড়াইয়ের মূল আকাঙ্ক্ষাই ছিল বৈষম্য থেকে মুক্তি, এবং এই জীবন যারা দিয়েছে তাদের মধ্যে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের একটা বড় সংখ্যক মানুষ তারাই জীবন দিয়েছে। 90-এর গণ অভ্যুত্থানের কথা এখানে আলোচিত হয়েছে, এবং এবারেও যদি আমরা গণ অভ্যুত্থান দেখি, তাহলে আমরা সেই গণ অভ্যুত্থানে দেখব যে ছাত্রদের পাশাপাশি এখানে শ্রমজীবী মানুষের একটা বড় সংখ্যক শ্রমজীবী মানুষ তারা জীবন দিয়েছে। তাহলে এবারেও ওই কথাটা উচ্চারিত হচ্ছে যে মানে তাহলে মানুষের যে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়িত হবে। এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কি, এক কথায় যদি আমি বলি, তাহলে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কিন্তু এটাই যে গত 15 বছরে শেখ হাসিনা সরকার বাংলাদেশ যেভাবে পরিচালনা করেছে তার বিপরীতে দেশ পরিচালিত হবে। অর্থাৎ গত 15 বছরে বাংলাদেশের মানুষের কোনো মত প্রকাশের অধিকার ছিল না, সে মতামত প্রকাশ করতে পারবে। বাজার সিন্ডিকেট তারা হাজার হাজার কোটি টাকা জনগণের পকেট থেকে তুলে নিয়েছে, তাহলে সিন্ডিকেট থাকবে না। দেশের টাকা বিদেশে পাচার হয়েছে, তাহলে দেশের টাকা বিদেশে পাচার করা হবে না। ঋণ খেলাপি সংখ্যা বেড়েছে, ঋণ খেলাপি থাকবে না। দেশের যে সম্পদ, সেই সম্পদগুলো বিদেশিদের সাথে অসম চুক্তি করা হয়েছে, ওই অসম চুক্তি হবে না। বা প্রত্যেক মানুষ তার অধিকার নিয়ে বাঁচবে, আয়নাঘর থাকবে না। এই কথাগুলো মানে অর্থাৎ আমরা মানে একটা গণ আকাঙ্ক্ষার জায়গাগুলো আমরা কিন্তু এই সরকার যা যা করেছে তার বিপরীত কথাগুলো যদি আমরা উচ্চারিত করি বা বিপরীত আকাঙ্ক্ষার জায়গাগুলো যদি ব্যক্ত করতে পারি, তাহলে সেটাই কিন্তু আকাঙ্ক্ষা। কিন্তু সেই আকাঙ্ক্ষা থেকেই নানান দিক থেকে এই আলোচনাগুলো হচ্ছে। এবং 10টা সংস্কার কমিশন এই সময় গঠন করা হয়েছে। 6টা সংস্কার কমিশনের প্রস্তাবনা, সেই প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এখনও বাকি 4টা কমিশন, সেই কমিশনগুলো নিয়ে খুব আলাপ আলোচনা চলছে না, বা এখনও পর্যন্ত সেই আলোচনা হচ্ছে না। আমরা যদি শ্রম কমিশনের ক্ষেত্রে দেখি, তাহলে শ্রম কমিশনের ক্ষেত্রে আমরা একটা কমিশনের ক্ষেত্রে দেখি যে তারা কমিশন করেনি, কিন্তু যখন শ্রমিকরা দাবি করছিল, আন্দোলন করছিল, তখন সেপ্টেম্বর মাসে 18 দফার একটা চুক্তি এটা বাস্তবায়ন করা হবে, এই প্রতিশ্রুতি দেওয়া হয়।
কিন্তু আমরা এখনও দেখব যে শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ করছে, আন্দোলন করছে। অক্টোবরের 10 তারিখের মধ্যে এই 18 দফা চুক্তি বাস্তবায়ন করার কথা ছিল। নভেম্বরের আজকে আমরা 15 তারিখেও দেখছি যে সেটা বাস্তবায়ন করা হয়নি। তাহলে এটা কিন্তু গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা না, বা এই জায়গাগুলো কিভাবে কার্যকর হবে, বাস্তবায়ন হবে, সেই জায়গাটা আলোকপাত করা বা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে এখানে এই যে মনিরা শারমিন যে কথাটা বলল, সেই কথাটা আমি গুরুত্বপূর্ণ মনে করি, যে জনগণকে সংগঠিত হওয়া বা জনগণের যে রাজনৈতিক সচেতনতা, কতটুকু রাজনৈতিকভাবে সচেতন হতে পারছে, সেটাই কিন্তু রক্ষা কবচ। অর্থাৎ আমাদের দেশের জনগণ তারা সবসময় এটাই মনে করেছে যে দেশ পরিচালনা যারা করবে তারাই দেশ নিয়ে ভাববে, সাধারণ জনগণের দেশ নিয়ে ভাবার প্রয়োজন নেই, বা দেশের বিষয়গুলো নিয়ে তাদের মাথা ব্যথা নেই। ওই যে আমাদের দেশে কিছু প্রচলিত কথা আছে, আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নেওয়ার দরকার কি। তো এই এই স্লোগানটাকে আমাদের পাল্টে দিতে হবে, এবং আমাদের যে জায়গাটা তুলে ধরা দরকার বা যে আলোচনাটাকে আমাদের আলোকপাত করা দরকার, সেটা হচ্ছে দেশ নিয়ে আমরাই ভাববো। এবং এই স্লোগানটাই কিন্তু এবারে গণ অভ্যুত্থানে উচ্চারিত হয়েছে, যে বিকল্প কে, এটার চেয়ে বিকল্প আমরা হয়ে উঠব। এই যে মানে প্রতিশ্রুতি, এই যে প্রতিজ্ঞার কথা উচ্চারিত হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা। এবং আমরা মনে করি যে এই কাজটা যদি না হয়, জনগণ যদি রাজনৈতিকভাবে সচেতন না হয়, শিক্ষিত না হয়, শুধুমাত্র একটা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলেই বা যেই সরকার আসুক না কেন, তার উপর নির্ভর করার মধ্য দিয়ে দেশের চরিত্রের পরিবর্তন হয়নি। গত 53 বছরে এই পরিবর্তনের জায়গাটা তৈরি হয়নি। ভবিষ্যতেও যদি পরিবর্তনের জায়গা আমাদেরকে তৈরি করতে হয়, তাহলে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই জায়গাটাকে আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারব। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং সংবিধানের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই আলোচনাটা এখন অনেক দিক থেকে আসছে। তো সেটা যদি হয়, তাহলে আমরা দেখব যে সংবিধানের এই যে আলোচনা, এই আলোচনায় মানে এখানে দুইটা দিক আলোচনা এসেছে, যে সংবিধানকে আমরা কিভাবে দেখব বা সংবিধান নিয়ে আমাদের বক্তব্য কিভাবে আসবে। তো আমার কাছে মনে হয় যে এগুলার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট থাকে এবং বর্তমান বাস্তবতা থাকে। যেমন আমাদের দেশে আসলে সংবিধান আমাদের রচনা করার প্রয়োজন পড়লো কেন? 72-এর সংবিধান রচনা করার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। সেটা হচ্ছে একটা সদ্য স্বাধীন দেশ। এখানে ধর্মকে ভিত্তি করে 1947 সালে আমাদের দেশ ভাগ হয়েছিল। ভাষাকে ভিত্তি করে একটা লড়াই আমরা 52 সালে করেছি, এবং একটা অসাম্প্রদায়িক একটা জাতীয়তাবাদের ভিত্তিতে এখানে লড়াইয়ের ধারাবাহিকতা ছিল। সেই ধারাবাহিকতায় এখানে 71 সালে আমরা একটা মুক্তিযুদ্ধ, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্যে একটা সদ্য স্বাধীন দেশ পেয়েছি। ফলে যখন একটা সদ্য স্বাধীন দেশ, তো সেই সদ্য স্বাধীন দেশে আমার একটু এসিতে প্রবলেম হয়, সদ্য স্বাধীন দেশে একটা সংবিধান প্রয়োজন হয়েছে ওই জায়গা থেকে, যে আমাদের দেশ কিভাবে পরিচালিত হবে। এবং এই কথাটা ঠিক, হ্যাঁ। তো ফলে আমার সময় হলে একটু জানিয়ে বললেই হবে। তো এই যে একটা সদ্য স্বাধীন দেশে তার রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, সেই আকাঙ্ক্ষার কি হবে, এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিকভাবে এসেছে। তো আমাদের মুক্তিযুদ্ধের একটা ঘোষণা ছিল, সেটা এখানে আলোচনা হয়েছে। কিন্তু আমাদের মূল কথা যদি বলি, যে তাহলে 72-এর সংবিধান এখানে যে প্রক্রিয়া প্রণীত হয়েছে, এটা আমরাও মনে করি 72-এর সংবিধানের ক্ষেত্রে মানে প্রধানত হচ্ছে যে আমরা মনে করি যে এই সংবিধানটা 71-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, যারা মুক্তিযুদ্ধে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই রাজনৈতিক দল এবং ব্যক্তি, তাদেরকে নিয়ে হওয়া দরকার ছিল। এই কাজটা কিন্তু এখানে হয় নাই, হ্যাঁ। ফলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সেটা অবলম্বন করা হয়নি। এটার একটা দুর্বলতা এখানে হয়েছে, কারণ ওই পাকিস্তান আমলে যে গণপরিষদ নির্বাচন হয়, সেই নির্বাচনে যারা সদস্য ছিল তাদেরকে নিয়ে কিন্তু এই সংবিধানটা প্রণীত হয়েছে। ফলে এই একটা দুর্বলতা ছিল। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে এই যে মানে আমরা সংবিধানের মৌলিক অধিকারের যে বিষয়গুলো আমরা বলছি, সেই অধিকারগুলোকে এখানে একটা সাংবিধানিক স্বীকৃতি দেওয়া, এই সাংবিধানিক স্বীকৃতি এখানে আসে নাই। আরেকটা হচ্ছে যে লড়াই আমরা যারা করেছি, সেই লড়াইয়ের পরে একটা সদ্য স্বাধীন দেশে
সমস্ত জাতিসত্তার যে স্বীকৃতি থাকা দরকার ছিল, তা বাঙালি সহ এখানে অন্যান্যরাও তো এই লড়াইয়ের সাথে যুক্ত, তাহলে সমস্ত জাতিসত্তার যে সাংবিধানিক স্বীকৃতি এটা কিন্তু আমরা এই সংবিধানে দেখি নাই। তো এভাবে দেখলে সংবিধানের বহু ধরনের দুর্বলতা, এই দুর্বলতা আমরা দেখব, এবং এই দুর্বলতা ধারাবাহিকতায় গত মানে সংবিধানের এত এত সংশোধনী, এবং প্রত্যেকটা সংশোধনী আমরা যদি দেখি তাহলে দেখব সেটা শাসক গোষ্ঠীর শুধু মূলত শাসক গোষ্ঠী তার প্রয়োজনে সংশোধন করেছে এবং সেটা জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়েছে। তাহলে আমি বলছি যে এখানে কিন্তু দুইটা বিষয়কে আমাদের বিবেচনা করা দরকার, যে একটা হলো এটার কিন্তু সংবিধান প্রণয়নের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল, যে একটা স্বাধীন দেশ কীভাবে পরিচালিত হবে, মানে আমরা একটা নতুন দেশ যখন পেলাম সেই পরিচালনার প্রেক্ষাপটে কিন্তু এই সংবিধান প্রণয়নের প্রশ্ন এসেছে। তাহলে এই সংবিধানের এই একটা দিক। 2 নম্বর ব্যাপার হচ্ছে এই সংবিধান কি মানে কি কি দুর্বলতা নিয়ে এই সংবিধান যাত্রা শুরু করেছে, তো এই দিকগুলো এখানে আছে। এই সংবিধানে কিন্তু আবার অনেকগুলো ভালো কথাও আছে। আপনারা যদি দেখেন যে এই সংবিধানে কিন্তু অনেকগুলো মানে যেহেতু একটা মানে একটা সদ্য স্বাধীন দেশ, এত এত মানুষের আত্মদান, ফলে চাইলেই শাসক গোষ্ঠী পুরো জনগণ আকাঙ্ক্ষার বিপরীতে যেতে পারে না। এখনও চাইলেই কিন্তু, যেমন আমরা ধরেন একটা অভ্যুত্থান করলাম, চাইলেই যে সরকারই আসুক না কেন পুরোটা জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে না। হ্যাঁ, তাকে নানানভাবে সেগুলাকে একটা জায়গা আস্তে আস্তে তৈরি করতে হবে। ফলে একটা সদ্য স্বাধীন দেশে যখন সে সংবিধান প্রণয়ন করছে, জন আকাঙ্ক্ষার কিছু কিছু প্রতিফলন করতে হয়েছে। কিন্তু অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে মনে করি আওয়ামী লীগ একটা যেহেতু বুর্জোয়া শ্রেণীর দল, ফলে সে জনগণের আকাঙ্ক্ষার পরিপূরকই একটা সংবিধান করবে, সেই বাস্তবতা সেটা ছিল না। কিন্তু অনেক ধরনের বিষয় এই সংবিধানে সে বলেছে, যেমন আপনি দেখবেন যে জনগণই সকল ক্ষমতার মালিক, এই কথা কিন্তু সংবিধানে বলেছে। পূর্ণবয়স্কদের ভোটে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করবে, সেটা তারা বলেছে। মেহনতি কৃষক শ্রমিকের শোষণ থেকে মুক্তির কথা বলেছে। অনপরিচিত আয় সেটা কেউ ভোগ করতে পারবে না, এই কথা এখানে আলোচনা আছে। সাম্রাজ্যবাদ উপনিবেশবাদের বিরুদ্ধে তার অবস্থানের কথা আছে। এভাবে দেখলে অনেক অনেক কথা আছে যেগুলো আছে, কিন্তু এগুলোর সাথে আবার এগুলার বিরুদ্ধে যায় সেই কথাগুলো কিন্তু এই সংবিধানেই আছে। যেমন প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতার স্বীকৃতি কিন্তু এই সংবিধানেই আমরা পাই, বা এখানে এরকম বহু ধরনের ধারার কথা বলা যাবে। সেই বিষয়গুলো এখানে আলোচনা হচ্ছে, সেই দিকগুলো কিন্তু এখানে আলোচিত হচ্ছে। ফলে এই দুইটা দিককে যদি আমরা না মেলাতে পারি, এই সংবিধানকে কিভাবে গণতান্ত্রিক করা যায়, এই সংবিধানকে কিভাবে আরও জনোপযোগী করা যায়, কিভাবে এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপূরক করা যায়, কিভাবে এই যে গত 53 বছরে যারা দেশ পরিচালনা করলো সেই দেশ পরিচালনার ক্ষেত্রে কী কী সাংঘর্ষিক নীতিমালা তৈরি হলো, সেই দিকগুলো যদি আমরা না দেখাতে পারি এবং তার পরিপূরকভাবে সংবিধান পরিবর্তনের কথা যদি না বলি, তাহলে সংবিধান নিয়েই এমন একটা আমরা বিতর্কে পড়ে যাব যে যে আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়িত হওয়া দরকার ছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হওয়ার ব্যাপারটা কিন্তু আমরা এখানে নিয়ে আসতে পারবো না। তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে একটা দেশ এই যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যে কথাগুলো আলোচনা হওয়া দরকার এবং সেই বিষয়গুলো নিশ্চিত হবে কি না যে প্রত্যেক মানুষের ঘর থাকবে, প্রত্যেক মানুষের কাজ থাকবে, প্রত্যেক মানুষের শিক্ষা থাকবে, চিকিৎসা থাকবে, তার মানে কাজের অধিকার থাকবে, সেগুলো কি নিশ্চয়তা এই সংবিধানে দেওয়া হবে কি না, এবং কিভাবে তার সেফটি তৈরি করা হবে। শুধুমাত্র সংবিধানে থাকলেই কিন্তু হবে না, এই কথার সাথে আমরা একমত না যে শুধুমাত্র যদি, হ্যাঁ সংবিধান অবশ্যই গুরুত্বপূর্ণ একটা উপাদান ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার, এবং গত 53 বছরে এই ফ্যাসিবাদের ক্ষেত্রে সংবিধানকে তারা হাতিয়ার ব্যবহার করেছে। কিন্তু অর্থনীতিকে বাদ দিয়ে যদি শুধুমাত্র পরিকাঠামো নিয়ে আপনারা আলোচনা করেন, এটাকেও কিন্তু আমরা ঠিক মনে করি না। কারণ এই যে অর্থনীতি যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে এমন একটা বৈশিষ্ট্য আছে যে কারণে স্বাধীনতার সময় ছিল 2 জন কোটিপতি, এখন 22 পরিবার গড়ে উঠেছে যাদের 5,000 কোটি টাকার সম্পদ আছে, হাজার হাজার টাকার মালিক, কোটি টাকার মালিক হচ্ছে, বিদেশে টাকা পাচার করতে পারছে। তাহলে কেন পারছে তারা? তাহলে তার কি কি সেফটি আমরা তৈরি করতে পারবো এই সংবিধানে, যাতে সে এই কাজগুলো চাইলেই করতে পারবে না, সমস্ত মানুষের অধিকার নিশ্চয়তা তৈরি করা যাবে। এই দিকগুলো কিভাবে নিশ্চিত হবে, এই দিকগুলোতেও আমাদের মনে হয় যে আলোচনা ফেলানো দরকার। একটা বিতর্কের মধ্যে আমাদের যেমন বিতর্কগুলো আমাদের আলোচনা হওয়া দরকার, কিন্তু এর ঐতিহাসিক প্রেক্ষাপটগুলো এবং তার ধারাবাহিকতাও মনে রাখা দরকার। আমরা মনে করি 71 এবং 24কে এই যে বিরোধাত্মক অবস্থানে নিয়ে আসা, এটা ধারাবাহিকতা। 71-এর ধারাবাহিকতায় 24 হয়েছে, 90-এর ধারাবাহিকতায় 24 হয়েছে, এবং 24 শুধুমাত্র 36 দিনের আন্দোলন না, এই 15 বছরের যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা তার বিরুদ্ধে ছোট ছোট যে আন্দোলন, মানুষের প্রত্যেকের লড়াই, এই যে মানুষের ক্ষোভ, পুঞ্জীবিত ক্ষোভ, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে কিন্তু এই অভ্যুত্থান হয়েছে। ফলে এই বিষয়গুলোকে যদি আমরা রিলেট না করতে পারি, তাহলে আমরা মনে করি যে এই অভ্যুত্থানের যে চেতনা, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা,
সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথেও কিন্তু বিরোধাত্মক জায়গা তৈরি হবে। ফলে এটাকে আমরা মনে করি ৭১-এর একটা ধারাবাহিকতায় ২৪-এর অভ্যুত্থান, এটাতে সাংঘর্ষিকভাবে নেওয়ার ব্যাপার না। মানুষের যেগুলো ৭১-ও কিন্তু শুধুমাত্র ৭১ তৈরি করেনি, ৭১-এর লড়াইয়ের মধ্যেও কত কত মানুষের লড়াই আছে। ২৩ বছরে যে পাকিস্তানের শোষণ বিরোধী লড়াই, সেই সময় দেশে দেশে মানুষের যে লড়াই, সমস্ত লড়াইকে যুক্ত করে ৭১ হয়েছে। ৭১কে যদি আমরা বিচ্ছিন্নভাবে ৭১-এর লড়াই দেখি, এটাও ঠিক হবে না। ২৪-এর অভ্যুত্থানকে ওইভাবে দেখাটা আমরা মনে করছি আমাদের জায়গা থেকে ঠিক হবে না। ফলে এই দিকগুলো আমরা গুরুত্বপূর্ণ মনে করি এবং আমরা মনে করি অবশ্যই সংবিধানের অনেকগুলো জায়গা পরিবর্তন হওয়া দরকার। এবং সেক্ষেত্রে এই যে আমরা যেটা বললাম যে মৌলিক অধিকার, সেটা সাংবিধানিক স্বীকৃতি তৈরি করা দরকার। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করা দরকার। সংবিধানের ৭০ অনুচ্ছেদ আমরা মনে করি কোনো শর্ত ছাড়া এটা বাতিল করা দরকার। যে কোনো মানে এখানে বলা হয় যে তার দেশের সার্বভৌমত্ব থাকবে না, অথচ সার্বভৌমত্ব বিপদের মুখে পড়বে। অথচ যে শাসক গোষ্ঠী গত ৫৩ বছরে দেশ পরিচালনা করেছে, তারা বহু দেশ বিরোধী চুক্তি করেছে, আমাদের তেল গ্যাস, এখানে বিদ্যুৎ বন্দর নানানভাবে বিদেশি কোম্পানির কাছে ইজারা দিয়েছে, এগুলোর স্বীকৃতি কিন্তু এই সংবিধানেই তারা তৈরি করেছে। ফলে এই বিষয়টা তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা। প্রধানমন্ত্রী অপসারণের ব্যবস্থা রেখে আমরা মনে করি ৫৭ অনুচ্ছেদ সেটা সংস্কার করা দরকার। এই নির্বাচনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা থাকা দরকার এবং আমরা গুরুত্বপূর্ণ মনে করি যে নির্বাচনের ক্ষেত্রে সংখ্যানুপাতিক নির্বাচন, এটা আমরা মনে করি যে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করা দরকার। এবং সংবিধানের ২য় সংশোধনীতে যে এই যে জরুরি অবস্থা জারি থেকে শুরু করে মৌলিক অধিকার রহিত করার যে ধারাগুলো আছে, এই ধারাগুলো বাতিল করে এই সংবিধানকে একটা গণতান্ত্রিক চেষ্টা করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমাদের যাওয়া দরকার। তো ফলে এই দিকগুলোকে আমাদের আলোচনায় ফেলা দরকার। আমরা মনে করি যে মূল যে কথা, লড়াইয়ের যে কথাগুলো এখানে এসেছে, বৈষম্য বিলোপ, ফ্যাসিবাদের বিলোপ। ফ্যাসিবাদ একটা ব্যবস্থা আনে, শুধুমাত্র একটা দল আনে না, চাইলেই একটা দল ফ্যাসিবাদ আনতে পারে না। তার জন্য সেই ব্যবস্থা কোন ব্যবস্থার মধ্যে আছে, তার যে তার অর্থনৈতিক কাঠামো, তার যে প্রশাসনিক কেন্দ্রীকরণ এবং সাংস্কৃতিক কেন্দ্রীকরণ যে তৈরি করা হয়, এই যে মৌলবাদ সাম্প্রদায়িকতার কথা আমরা বলছি, মানে এমনভাবে বলা হচ্ছে যেন সাম্প্রদায়িকতায় গত কয়েকদিনে তৈরি হয়েছে। একটা হলো এটার সম্পর্কে অনেক বাড়তি প্রচার আছে, কিন্তু এই সাম্প্রদায়িকতা তৈরি হয় একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থায়। গত ১৫ বছরে এই সাম্প্রদায়িক শক্তির অনেক ধরনের বিস্তার, এখানে তৈরি করা নানান উপাদান কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এই দিকগুলোকে আমাদের আনা দরকার। এবং আমাদের এই গণ অভ্যুত্থানের আমি মনে করি আরেকটা চাওয়া হচ্ছে আমরা প্রত্যেকের সম্পর্কে জানবো, আমরা কাউকে ট্যাগিং করবো না। এখানে ফুয়াদ ভাই নাই, ফুয়াদ ভাই থাকলেই আলোচনাটা আমার করতে সুবিধা হতো। কারণ কারো সম্পর্কে, যেমন আমাদের সম্পর্কে ধরেন আমরা মার্ক্সবাদী দল, আমাদের সম্পর্কে বলা হয় যে আমরা মনে হয় ধর্মবিরোধী। আমরা স্পষ্ট করে বলি আমরা কিন্তু ব্যক্তির ধর্মবিশ্বাসের সাথে আমাদের বিরোধ নাই, আমাদের বিরোধ হচ্ছে সাম্প্রদায়িকতার সাথে। এবং সাম্প্রদায়িক যারা মানুষ তারা নিজেরাও তার ধর্ম বিশ্বাস করে না, এবং ধর্মবিশ্বাসী মানুষ নিজে ধর্মবিশ্বাসের বিরোধও কিন্তু সাম্প্রদায়িকতার সাথে। এবং ঐতিহাসিকভাবে এই জায়গাগুলোকে কিন্তু আমরা ঠিকই মনে করি। হ্যাঁ, আমরা সমাজতন্ত্রে বিশ্বাস করি, আবার সমাজতন্ত্র মানে গণতন্ত্রের বিরোধী কোনো ব্যাপার না। গণতন্ত্র কিন্তু দুই ধরনের আছে, একটা হলো বুর্জোয়া গণতন্ত্র আর একটা হলো সর্বহারা গণতন্ত্র। তাহলে এখন যে গণতন্ত্র চলছে, এই প্রশ্নটাই তো অভ্যুত্থানে উঠেছে। তাহলে অল্প কিছু মানুষ তারা মতামত দিবে, তারা চিন্তা দিবে এবং সেই অনুযায়ী দেশ পরিচালনা হবে, না আমাদের দেশের বেশিরভাগ মানুষের মতামতের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালনা হবে? এই প্রশ্ন যদি আমরা না তুলি, তাহলে আমাদের দেশের শ্রমিকদের, কৃষকদের মতামত নেওয়া হবে কিনা, সাধারণ মানুষের মতামত নেওয়া হবে কিনা, এই প্রশ্নটা তো খুবই জরুরি। তাহলে গণতন্ত্রের সাথে কিন্তু সমাজতন্ত্রের কোনো সাংঘর্ষিক ব্যাপার নাই, বরং গণতন্ত্রের চর্চা একটা দেশে যত বেশি হবে, মানুষের মধ্যে শুধুমাত্র তার সাংস্কৃতিক বোধগুলো যত বেশি তৈরি হবে। সাংস্কৃতিক আন্দোলন বলতে আমি শুধুমাত্র গান বাজনা বলছি না, আমি বলতে চাচ্ছি যে মানুষের রুচিতে, আচরণে, শিক্ষায় গণতান্ত্রিক মূল্যবোধ যদি তৈরি না হয়, তার জন্য যে বড় মানুষদের জীবন সংগ্রাম চর্চা করা, তার জন্য যে ইতিহাসের যে সংগ্রামী ইতিহাস সেটাকে চর্চা করা, এটা যদি একটা সাংস্কৃতিক আন্দোলন হিসেবে আমরা না নিতে পারি, এই বড় জিনিসগুলোকে যদি আমরা ধারণ না করতে পারি, তাহলে আমরা কিভাবে একটা গণতান্ত্রিক সমাজ তৈরি করব, উন্নত সমাজ নির্মাণ করব? আর এই সমাজের লড়াই যদি আমরা না করতে পারি, তাহলে সমাজতন্ত্র সেটা অনেক দূরবর্তী ব্যাপার। ফলে এটা কিন্তু সাংঘর্ষিক ব্যাপার না, এটাও আমরা মনে করি। ফলে এই কথাটা আমি বললাম। আরেকটা কথা এখানে বলা হলো, দেখেন এটাও কিন্তু একটা ভুল কথা। আমি বলছি যে ধরেন আমার মত আমি বিশ্বাস করতে পারি, নাও করতে পারি, কিন্তু এ ধরনের আলোচনা এটাও কিন্তু একটু ভুল। মার্ক্স সম্পর্কে এক ধরনের আলোচনা ফুয়াদ ভাই বলে গেল, অথচ সোভিয়েত ইউনিয়নে আপনারা জানেন 1924 সালে সংবিধান করা হয়েছিল, 1935 সালে সংবিধান করা হয়েছিল। 1924 সালে কিন্তু সেখানে সম্পত্তির ব্যক্তিগত মালিকানা ছিল, কারণ পুঁজির তখনই তারা কনসেপ্ট করতে পারে নাই। 35 সালে যখন সংবিধান করছে, তখন এই দেশ দেখেন 7 কোটি তারা সংবিধান ছেপে সারা দেশের মানুষের কাছে প্রচার করছে। মানুষ ভাষা বুঝে নাই। একজন মহিলা সে বলছে যে আমি তো সংবিধানের এত কিছু বুঝি না, কিন্তু আমার একটা ঘর দরকার, এটা আমি বুঝি, এটা যদি সংবিধানে যুক্ত করা হয়। ফলে এই ভাষাটা কিন্তু সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল,
তাদের দৃষ্টান্ত আছে। ফলে ভাষাটা অবশ্যই আমি মনে করি সাধারণ ভাষা হওয়া দরকার, বাংলায় খুব অল্প কথাই সংবিধান হওয়া দরকার। এই কথাগুলো এখানে আলোচনা এসেছে, যাতে মূল বিষয়গুলো থাকে, সংবিধান এর ভাষা যেন আমরা প্রত্যেকেই বুঝতে পারি সেভাবে প্রণয়ন হওয়া দরকার। এবং আমরা মনে করি যে এই সংবিধান অবশ্যই মুক্তিযুদ্ধের যে জন আকাঙ্ক্ষা, অর্থাৎ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের বয়ান আর জন আকাঙ্ক্ষা বিপরীত। মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের কোনো সম্পত্তি না, এদেশের একটা ঐতিহাসিক ইতিহাসই হচ্ছে মুক্তিযুদ্ধ। ফলে এই জন আকাঙ্ক্ষাকে ধারণ করে তারই ধারাবাহিকতা এই গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের যে মূল কথা বৈষম্য বিরোধী এবং ফ্যাসিবাদের বিলোপ, এই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের অবশ্যই ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারণ হওয়া দরকার। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি।